Hello everyone, welcome to another lecture of Macout Wingman, and today we are discussing the subject microprocessor and microcontrollers module number 3, where we will discuss about virtual memory, cache memory, advanced processors, তারপরে 8085 মাইক্রোকন্ট্রোলার। তো এটা খুবই বড় ইউনিট এটা। তো আমরা খুবই বড় ইউনিট না, মানে মোটামুটি একটা বড় ইউনিট, একটা ওয়েটেজ রাখে ভালো, বিকজ ভার্চুয়াল মেমোরি ক্যাশে মেমোরির কনসেপ্ট আমাদের এক্সামে অনেকবার আসে। 8085 দিয়ে আর পেরিফেরাল ডিভাইসেস কানেকশন দিয়ে বিভিন্ন রকম কোশ্চেন কিন্তু পরীক্ষায় রিপিটেডলি দেখা গেছে আসে। তো চলো স্টার্ট করি কোনো রকম ডিলে ছাড়া। তো ফার্স্ট যে টপিকটা আমরা আলোচনা করব দ্যাট ইজ আওয়ার ভার্চুয়াল মেমোরি। তো হোয়াট ইজ ভার্চুয়াল মেমোরি? ভার্চুয়াল মেমোরি ইজ, let me pick the pen. The virtual memory is the memory management technique that provides an abstraction of the storage available to a process. মানে এখানে কি an abstraction, এইটাই হচ্ছে সব থেকে বড় পয়েন্ট। an abstraction of the storage resources available to a process, যে কোনো একটা প্রসেসে আমার একটা স্টোরেজে কিছু অ্যাবস্ট্রাকশন পার্ট অ্যাভেলেবল থাকে। So every process the illusion of having large contiguous block of memory, even when the physical RAM is much smaller, fragmented, সেই সময়ও কি থাকে, it gives every process the illusion of having a large and contiguous block of memory। মানে এই ভার্চুয়াল মেমোরি আমাকে কি করে, একটা অ্যাবস্ট্রাক্ট তৈরি করে। ধরো আমার মেইন মেমোরি হচ্ছে যদি আমার 1 জিবির হয়, এবং আমার একটা টাস্ক পারফর্ম করার জন্য যদি ধরো অ্যাপ্রক্স 100 MB আমার স্টোরেজ ইউজ হয়। কত ইউজ হচ্ছে স্টোরেজ? 100 MB। বাট আমরা কি দেখাচ্ছি, একটা ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করছি, মানে এই 100 MB স্টোরেজটাকেই আমরা ভার্চুয়ালি দেখাচ্ছি, লাইক সেটা 1 জিবি, 1 জিবি আমার পারফর্ম করছে। তো মানে কি কি বলাচ্ছি আমরা, 1 জিবি পারফর্ম করছে। এখন এই টাস্কটা কি মনে করছে, ওয়াই গড, আমরা তো অনেক লার্জ স্টোরেজ বা কন্টিগুয়াস ব্লক ইউজ করছি এই টাস্কটা। তো টাস্কটা খুব ফিজিক্যালি হ্যাপি থাকে, বাহ কি সুন্দর, একটা প্রত্যেকটা কাজ একটা ইলিউশনে থাকবে, যে ওর জন্য একটা ডেডিকেটেড অনেক বড় তাকে মেমোরি দেওয়া হচ্ছে। আসলে তো দেওয়া হচ্ছে না, ওটা ভার্চুয়াল স্পেসে রাখা হচ্ছে। এটাকেই বলছি আমরা ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস। মানে তাকে একটা ইলিউশনে রাখা হচ্ছে, মানে তাকে একটা ভ্রান্ত ধারণায় রাখা হচ্ছে, সে তাকে ভাও দিচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি তো ভাও দিচ্ছে কিনা সেটা তো ওই ইন্টারনালি ভার্চুয়াল র্যামের ভিতরে অ্যাকচুয়াল র্যাম দেখতে গেলেই বোঝা যাবে। তো কি আইডিয়া কি বুঝলাম, যে ভার্চুয়াল মেমোরি অ্যালাউজ দ্য প্রোগ্রাম টু ইউজ মেমোরি দেন মোর মেমোরি দেন দ্য ফিজিক্যাল র্যাম। মানে ফিজিক্যালি যে র্যাম ইনস্টল আছে, মানে ফিজিক্যাল তাকে অ্যাকচুয়ালি রিয়েল অ্যাটেনশন যেটুকু দেওয়া হচ্ছে, তার থেকেও বেশি অ্যাটেনশন ও মনে মনে মেমোরিও মনে করে আর কি, প্রোগ্রামস অ্যালাউ করে। তো বাই টেম্পোরারিলি স্টোরিং দ্য ইনঅ্যাক্টিভ পেজেস অন দ্য সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস বা হার্ড ডিস্ক, এসএসডি এই জায়গাতে স্টোর থাকে, মানে নোজ অ্যাজ দ্য স্পেস সোয়াপ বা পেজ ফাইল। এই স্পেস সোয়াপ এটাও একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট চলে আসলো। তাহলে এখন ভার্চুয়াল মেমোরি দরকার কেন, আমরা কেন এরকম আমি একটা এরকম ভার্চুয়াল মেমোরি ক্রিয়েট করব? প্রোগ্রামস মে বি লার্জার দ্যান অ্যাভেলেবেল ফিজিক্যাল র্যাম। তো কি হচ্ছে, ফিজিক্যাল র্যামের থেকেও আমার কি অনেক সময় কি হয়, কোনো একটা মেমোরি বেশি হয়ে যায়, যেটা তোর মোবাইলের ডিভাইসের সঙ্গে খুবই ভালো করে রিলেট করতে পারবা। দেখো আজকালকার মোবাইলে একটা থাকে 8 জিবি প্লাস 8 জিবি। এই যে বাকওয়াস জিনিসটা করা আছে আমাদের মোবাইলে, দেখবে অনেকে মোবাইলে থাকে যে 8 জিবি প্লাস 8 জিবি, মানে এই 8 জিবি তোমার র্যাম হিসেবে, র্যাম আমার অরিজিনাল র্যাম, বাট এই 8 জিবি করতে আসতেছে, এই 8 জিবি আমার রম থেকে আসতেছে বা আমার মেমোরি থেকে আসতেছে। তো রম থেকে কি করছে, এক্সট্রা করে আরো 8 জিবি নিয়ে আমার টোটাল র্যামটাকে কত বলছে, 8 জিবি প্লাস 8 জিবি, মানে 16 জিবি র্যাম বলতেছে। তো অ্যাকচুয়ালি কি এটা 16 জিবির র্যাম আমার মোবাইলে? না, আমার তো 8 জিবির র্যাম। বাট এই 8 জিবি করতে আসলো, এইটাই তো আমার ভার্চুয়াল র্যাম বা ভিআর। এই 8 জিবি যেটা এক্সট্রা করে নিল, এটাই হলো ভার্চুয়াল র্যাম। এইভাবেই ভার্চুয়াল র্যামটা ক্রিয়েট করা হয়, যেটা আমার লার্জার র্যামকে ক্রিয়েট করছে আমার মোবাইলে। অ্যান্ড মাল্টিপল প্রোগ্রামস রান কন্টিনিউয়াসলি, each needs its own address space and protects the one of process from accessing memory of another, allows the efficient memory utilization through the demand and paging, and simplifies the program loading and no need to relocate address or load time। মানে অ্যাড্রেস যদি সব জায়গায় বেশি বেশি করে অ্যাড্রেস দিয়ে দেওয়া হয়েছে, মানে র্যাম লোকেশন দিয়ে দেওয়া হয়েছে, তো সবাই বিন্দাস নিজের মতো কাজ করতে পারবে, একটা মানে সবাই একটা বড় বড় স্পেস এনজয় করতে পারবে। তো ভার্চুয়াল অ্যাড্রেস স্পেস আর ফিজিক্যালের যে মেইন অ্যাড্রেস স্পেসের মধ্যে পার্থক্য কি হচ্ছে, ভার্চুয়াল পেজে যদি দেখতে পাচ্ছ পেজ 1 পেজ 2 পেজ 3 পেজ 4 5 অব্দি কি ক্রিয়েট হচ্ছে, বাট ফিজিক্যালি আমরা কি জানি, ফিজিক্যাল র্যাম ফিজিক্যাল অব্দি আমার কাছে ধরো 3টাই ফ্রেম আছে। তো বাকি দুটো পেজ আমি কোথায় পাঠাবো,
এই জার্কি দুটো পেজ আমাকে সোয়াপ আউট করতে হবে, কার সাথে? আমার মেইন যে হার্ড ডিস্ক আছে সেই হার্ড ডিস্কের কোনো একটা স্টোরেজকে আমাকে ইউজ করতে হবে। তো ফিজিক্যাল র্যাম প্লাস হার্ড ডিস্ক মিলে আমাদের এই টোটাল ভার্চুয়াল মেমোরিটা ক্রিয়েট হবে। নাও এই যে পেজিং মানেটা কি? পেজিং মানে হলো সিম্পলি দিস ইজ কমন ইমপ্লিমেন্টেশন অফ ভার্চুয়াল মেমোরি। ভার্চুয়াল মেমোরি কমন ইমপ্লিমেন্টেশনটা সেটা হচ্ছে পেজিং। পেজিং এ কি করা হচ্ছে, যে ভার্চুয়াল অ্যাড্রেস ইজ ডিভাইডেড ইনটু ফিক্সড ব্লকস। মানে আমার ভার্চুয়াল মেমোরিকে কিছু ফিক্সড ব্লকে ভাগ করা হচ্ছে, তাকে সেই ব্লকগুলোকে আমার ভাগ করাটা কি বলছি? পেজেস বলছি। ওটা পেজে পেজে ভাগ করা হচ্ছে, টিপিক্যালি 4 KB ভাগ করা হয়। তাহলে দেন ফিজিক্যাল মেমোরি ইজ ডিভাইডেড ইনটু ইকুয়াল সাইজ। আমি ফিজিক্যাল আমার ভার্চুয়াল মেমোরিকে যখন ভাগ করছি তাকে আমরা পেজেস বলছি, যখন ফিজিক্যাল মেমোরিকে আমরা ভাগ করছি তখন তাকে আমরা ফ্রেম বলছি। দিস ইজ দ্য সিস্টেম। মানে ফ্রেমলি ভাগ তো আমরা করছি, আলাদা না ভাগ করছি, এটুকুই আর কি। দেন দ্য ওয়েজ মেনটেন দ্য পেজ টেবিল পার প্রসেস দ্য ম্যাপস ভার্চুয়াল পেজেস নাম্বার টু ফিজিক্যাল ফ্রেম। মানে কি হবে, আমার এই ফিজিক্যাল ফ্রেম কোন ফ্রেমের সাথে কোন পেজ কানেক্টেড বা কোন পেজের সাথে কোন ফ্রেম কানেক্টেড সেটা কিন্তু একটা ম্যাপিং করা হয়। দিস ইজ কল্ড আওয়ার ম্যাপ, সিম্পলি আ ম্যাপ। তো এই ম্যাপটাকে সবসময় কিন্তু মেনটেন রাখতে হয়, ঠিক আছে? ভার্চুয়াল পেজ নাম্বার যাকে আমরা সিম্পলি বলি ভিপিএন, এটা ওই ভিপিএন না, এটা আলাদা ভিপিএন, ঠিক আছে? সিম্পলি ম্যাপ করা হয়। তবে এখন ভাবো হচ্ছে নেক্সট হলো আমাদের অ্যাড্রেস ট্রান্সলেশন। হোয়াট ইজ অ্যাড্রেস ট্রান্সলেশন? যা ভার্চুয়াল অ্যাড্রেস ইজ স্প্লিট ইনটু টু ফিল্ড। একটা ভার্চুয়াল মেসেজকে কি করা হয়, দুটো পিনে ভাগ করা হয়। একটা হচ্ছে আমার ভার্চুয়াল পেজ নাম্বার বা ভিপিএন, আর একটা হচ্ছে পেজের অফসেট যেটা হলো ডিবিট। এই দুটো বিটে ভাগ করা হয়। এন্ড ফিজিক্যাল অ্যাড্রেসকেও কি করা হয়, দুটো ফিজিক্যাল অ্যাড্রেসকেও এর সেম ভাবে পেজ নাম্বার আর অফসেটে ভাগ করা হয়। একটা পেজ নাম্বারের সাথে পেজ সাইজ মাল্টিপ্লাই করলে তার সাথে পেজ অফসেট যদি আমরা যোগ করি যেটার সাথে কোনো কিছু চেঞ্জ হয়নি, টোটাল আমরা ফিজিক্যাল অ্যাড্রেসটা পাবো, ঠিক আছে? তো এইভাবে কাজ করে। নেক্সট হচ্ছে পেজ টেবিল এন্ট্রি। পেজ টেবিল এন্ট্রি বলতে কি বুঝি? পেজ টেবিল এন্ট্রি বলতে বুঝছি আমরা যে ফিজিক্যাল ফ্রেম নাম্বার, তারপরে যেখানে হচ্ছে ভ্যালিড, ডিএটি, রেফারেন্স এন্ড প্রোটন, এই সবগুলো টোটালটা মিলে এটাকে আমরা বলছি হলো টেবিল বেস এন্ট্রি ফরম্যাট, ঠিক আছে? এবার পেজ ফল্ট। হোয়াট ইজ পেজ ফল্ট? পেজ ফল্ট বলতে আমরা বুঝি যে প্রসেস অফ অ্যাক্সেসিং এ ভার্চুয়াল পেজ নট কারেন্টলি ইন ফিজিক্যাল মেমোরি। ধরো কোনো একটা ভার্চুয়াল একটা পেজ রয়েছে, কোনো একটা পেজ, সে পেজের কোনো আমার ফ্রেমই নেই, মানে কোনো ফিজিক্যাল ফ্রেম নেই। তাহলে সেক্ষেত্রে কি হবে, পেজ ফল্ট হয়ে গেল, পেজের কোনো মা বাবা নেই। তো সেই পেজে কি হবে, এই ফল্টটা কি হ্যান্ডেল করবো? এই ক্ষেত্রে সিপিইউ রাইজেস দ্য পেজ ফল্ট ইন্টারাপ্ট। একটা পেজ ফল্ট ইন্টারাপ্ট রাইজ হয়। ওএস কি করে, রিকোয়ার্ড আ পেজ অন ডিস্ক, এন্ড এই পেজের কোনো একটা লিঙ্ক ও ডিস্কের মধ্যে, হার্ড ডিস্কের মধ্যে খুঁজে খুঁজে নেয়। আর একটা ভিকটিম ফ্রেম, একটা যে কোনো ভিকটিম ফ্রেম বানিয়ে দেওয়া হয়। আর ভিকটিম ফ্রেম মানে কি, ওই হার্ড ডিস্কের যে কোনো একটা স্টোরেজকে আমার একটা ফ্রেম বানিয়ে দিল, সেটাকে একটা ভিকটিম ফ্রেম হিসেবে এসে যাও যাও এ তোমার মা বাবা, একটা সৎ মা বাবা দিয়ে দিল আর কি ওকে, ঠিক আছে? অ্যাকচুয়াল মা বাবা হারাই গেছে, তো সৎ মা বাবা দিয়ে দেওয়া হলো, এরকম কেস আর কি। রিপ্লেসমেন্ট অ্যালগোরিদম সাচ অ্যাজ এএলইউআর, ফিফো, এইসব টাইপের অ্যালগোরিদম করে সৎ বাবা মা অ্যাডপ্ট করে দেওয়া হয়, এই আর কি কেস। তো ইফ দ্য ভিকটিম পেজ ইজ ডার্টি বা মডিফাইড, বা না ডার্টি বলতে বোঝায় মডিফাইড, ইজ রিটেন ব্যাক টু ডিস্ক। তারপরে নিউ পেজ ইজ লোডেড ফ্রম দ্য ডিস্ক অ্যান্ড পেজ টেবিল ইজ আপডেটেড। এইভাবে নতুন নতুন এই ডিটেলতে সৎ বাবা মা হয়ে গেল, যে বাবা মা গার্জিয়ানের লিস্টটা আলাদা করে দিল, এই আর কি। নাও আরেকটা সমস্যা কি আছে, আরেকটা কি আছে, ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার। এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফার কি? এভরি মেমোরি অ্যাক্সেস রিকোয়ার্ড অ্যাট লিস্ট ওয়ান অ্যাডিশনাল মেমোরি রেফারেন্স টু রিড দ্য পেজ টেবিল। ধরো আমার একটা এখন এই পেজ টেবিল যখন আমি স্টোর করে রাখলাম, ঠিক আছে, এখন আমার কি করতে হবে, আমার একটা অ্যাডিশনাল মেমোরি রেফারেন্স লাগবে, যে কি হবে, কোথা থেকে গিয়ে আমি এই পেজ টেবিলটাকে অ্যাক্সেস করব, সেই এক্সট্রা একটা রেফারেন্স লাগবে। তো সেই রেফারেন্স মেমোরি আমার লাগবে টু রিড দ্য পেজ টেবিল হুইচ ইজ স্লো। এখন এই রেফারেন্সটা পেজ রিড করতে অবশ্যই একটা টাইম লাগবে, যেটা হলো একটা স্লো প্রসেস বলা হচ্ছে। তো এই এখন এই স্লো প্রসেসের জন্য কি হয়, আমার যে ট্রান্সলেশন লুক অ্যাসেট বাফার বা টিএবিএল, এটা স্মল, এটা খুব স্মল অ্যান্ড ফাস্ট অ্যাসোসিয়েটেড ক্যাশে ইনসাইড the MMU that stores the recently used VPN PFN mappings. এখন কি করছি আমরা, এই ট্রান্সলেশন লুক অ্যাসাইড বাফারে কি করছি, ধরো রিসেন্টলি আমি এই ধরো আমার হচ্ছে ম্যাপিং আছে, এই ধরো আমার ম্যাপিং আছে, এই ম্যাপিং এর ভেতরে এই একটা ব্লক আছে, ধরো এ কন্টিনিউয়াসলি এই ব্লকে বারবার আসে। তো কি করলো, এই কন্টিনিউয়াস বারবার যে ব্লকে আসে সেটা একটু আগে একটা আলাদা জায়গায় স্টোর করে নিল, যেটা ডাইরেক্টলি অ্যাক্সেস করা খুব কম টাইম লাগে। তো সেটা কি করলো, এই কি বলছে, ক্যাশে, অ্যাসোসিয়েটিভ ক্যাশে আলাদা করে স্টোর করে রাখলো, ঠিক আছে? যেটা ডাইরেক্টলি তাড়াতাড়ি অ্যাক্সেস করতে পারে, ঠিক আছে? এই ক্ষেত্রে অ্যাক্সেস টাইমটা কমে যাবে, টাইম কম লাগবে, তাড়াতাড়ি কাজ হয়ে যাবে।
নেক্সট হলো সেগমেন্টেশন। সেগমেন্টেশন কি জিনিস? অ্যান অল্টারনেটিভ ভার্চুয়াল মেমোরি স্কিম হোয়ার দ্য অ্যাড্রেস স্পেস ইজ ডিভাইডেড ইনটু ভেরিয়েবল লেন্থ সেগমেন্টস। ঠিক আছে, লাইক কোড, ডাটা, স্ট্যাক, ইডিসি। ভেরিয়েবল লেন্থ অনুযায়ী ভাগ হচ্ছে, স্ট্যাকের কতগুলো ডাটা আছে, একটা কোডের ভিতরে কতগুলো ইসে আছে, সেই হিসাবে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করা হচ্ছে। তো মোট কথা এই ক্ষেত্রে কি হবে, ফিজিক্যাল অ্যাড্রেস ইকুয়াল টু বেস অ্যাড্রেস সেগমেন্ট প্লাস হচ্ছে অফসেট হবে। অফসেট মানে যেটা চেঞ্জ হয় নাই, আর সেগমেন্টে সেগমেন্টে যেটা ভাগ হয়েছে সেটা চেঞ্জ বলছি আমি ওটাকে। তো সেগমেন্ট প্রোভাইড দ্য লোকাল প্রোটেকশন, মানে কোড সেগমেন্ট ইজ রিড অনলি, ডাটা ইজ রিড রাইট। ঠিক আছে, অ্যান্ড সাফার্স ফ্রম এক্সটার্নাল সেগমেন্টেশন। তো এই ক্ষেত্রে এক্সটার্নাল সেগমেন্টেশন আমার এখানে হয়ে যায়। নাও মডার্ন প্রসেসর কম্বাইন সেগমেন্টেশন প্লাস হলো পেজিং, দুটোকেই করা হয়। পেজিং তো প্রথমে দেখলাম, এখানে সেগমেন্টেশন অনেক সময় ইউজ করা হয়, দুটো মিলে করা হয়। পেজিং এ পেজিং এ কি করছি, আমরা ফ্রেমে ভাগ করছি, আর সেগমেন্টেশনে আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করছি। এই হলো ব্যাপার। তো আমাদের আশা করি ভার্চুয়াল মেমোরি সম্পর্কে আইডিয়া হয়ে গেল, যে এখানে সৎভাবে কিভাবে অ্যালট করা হয়। ঠিক আছে, সৎভাবে অ্যালট করা মানে হচ্ছে সিম্পলি আমাদের এই পেজ ফল্টের ক্ষেত্রে কিভাবে কি করা হয় সেটা দেখলে, এগুলো কিন্তু আলাদা আলাদা ছোট ছোট কোশ্চেন আসতে পারে, এন্ড ভার্চুয়াল মেমোরি কিন্তু আলাদা করে একটা কোশ্চেন আসতে পারে। তো এটা দেখবে। নেক্সট একটা ইম্পর্টেন্ট টপিক যেটা পড়তে হবে, দ্যাট ইজ হলো ক্যাশে মেমোরি। এটা একটা ইম্পর্টেন্ট টপিক। ক্যাশে মেমোরি বলতে কি বুঝি আমরা? ক্যাশে মেমোরি ইজ এ স্মল এক্সট্রিমলি ফাস্ট মেমোরি প্লেসড বিটুইন সিপিইউ এন্ড দ্য মেইন মেমোরি ডিরাম। যেটা অলরেডি বললাম, যে ধরো আমার এখানে রাম আছে, আর এখানে আমার রহিম আছে। মানে রাম মানে র্যাম নয়, দিস ইজ হচ্ছে আমার রাম বা র্যাম বলতে পারো। তো এই রাম আর রহিমের মধ্যে যখন ডাটা কমিউনিকেশন হয়, ধরো তুমি রাম কি করছে, রহিমের কাছে কত 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 টাকা আছে সেটা যাচ্ছে। তো রহিম বলছে আমার কাছে এত টাকা আছে, সে ওটা পাঠাচ্ছে। তো কন্টিনিউস, এখন তো আবার রাম জিজ্ঞেস করছে তোমার কাছে কতগুলো বল আছে, ও বললো যে, আমার কাছে এতগুলো বল আছে। তোমার কাছে কতগুলো বই আছে? তোমার এতগুলো বই আছে। তো এইভাবে কি কন্টিনিউয়াসলি একে অপরকে জিজ্ঞাসা করছে। ধরো এই জিজ্ঞাসা করতে ওদের কিন্তু 10 মিনিটের টাইম খরচা হয়ে যায়। এখন 10 মিনিট যদি ওদের একে অপর দাদা আদান প্রদান করতে চলে যায়, দিস ইজ লেন্দি। এখন ভাবো রাম কন্টিনিউয়াসলি ওকে ডেইলি জিজ্ঞেস করে তোমার কাছে কত টাকা আছে, মানে টাকা যে অ্যামাউন্ট আছে ওটা বারবার রাম জিজ্ঞেস করে। বা রাম খুবই লোভী একটা ছিল, ঠিক আছে, র্যাম আর কি। তো এই জন্য ও কি করে বারবার ওর টাকা কত আছে সেটা জিজ্ঞেস করে। তো ও রহিম কি করলো, ও টাকার কি করলো, একটা নোটিশ বোর্ড তৈরি করলো বাড়ির সামনে। নোটিশ বোর্ড তৈরি করলো, নোটিশ বোর্ডের মধ্যে ওর কাছে কত টাকা আছে সেটাও লিখে দিল। তাহলে রাম যখনই রহিমের কাছে জিজ্ঞেস করতে আসলো, ও নোটিশ বোর্ডে দেখলো যে নোটিশ বোর্ডে কি আমার ও টাকাটা লিখে রেখেছে, হ্যাঁ টাকা লিখে রেখেছে। তাহলে ও রহিমের কাছে আর জিজ্ঞেসই করলো না। তাহলে কি রাখো, যেই কাজটা 10 মিনিট লাগতো আমার জিজ্ঞেস করতে, এখন সেই কাজে আমার 5 মিনিট লাগছে, কারণ রাম এসে নোটিশ বোর্ডে দেখে দেখে চলে যাচ্ছে। তাহলে ও রহিমের কাছে জিজ্ঞেস করছে না। তো এইটাই হচ্ছে আমার টাইম কম লাগছে, একটা ফাস্টার জায়গায় এসে আমি প্লেস করছি। তো এই এক্সট্রিমলি ফাস্ট মেমোরি প্লেস বিটুইন দ্য সিপিইউ এন্ড মেইন মেমোরি ইজ এক্সপ্লয়েট দ্য প্রিন্সিপাল ল অফ লোকালিটি, রিডিউস দ্য এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইমকে রিডিউস করে দিচ্ছে উইথ দ্য প্রিন্সিপাল অফ লোকালিটি। এখন বলো, এই প্রিন্সিপাল লোকালিটি একটা ভারী শব্দ বলে দিলাম, তো এটা কি? প্রিন্সিপাল অফ লোকালিটি আমাদের বলে হচ্ছে দুটো জিনিস, একটা হচ্ছে টেম্পোরাল লোকালিটি, আর একটা হচ্ছে স্পাশিয়াল লোকালিটি। টেম্পোরাল লোকালিটি বলতে আর রিসেন্টলি অ্যাক্সেসড মেমোরি লোকেশন ইজ লাইক টু বি অ্যাক্সেসড এগেইন সুন। তো টেম্পোরারি লোকালিটি বলতে এখনই যে মানে রাম বারবার আমাকে মানে রাম কি করছে, আমাকে রামের কথা টাকার কথা জিজ্ঞেস করলো, তাহলে ঠিক কালকেও আমাকে টাকার কথা জিজ্ঞেস করতে পারে। তো টাকাটা আমি নোটিশ করে টাঙিয়ে দিই। তো এই এর ব্যাপার, যেটা আমাকে রিসেন্টলি জিজ্ঞেস করা হয়েছিল সেটাও আবার জিজ্ঞেস করতে পারে, মানে ও ভুলে দিতে পারে, সে আবার জিজ্ঞেস করবে এই জন্য। তো এটা হলো টেম্পোরাল লোকালিটি। আর স্পেশাল লোকালিটি মানে বলতে লোকেশন নিয়ার রিসেন্টলি অ্যাক্সেস লোকেশন আর লাইকলি টু বি অ্যাক্সেস টুন। এবার হবো, রাম টাকার কথা জিজ্ঞেস করেছে, এবং টাকার পরেই আছে হলো কতগুলো বল। তো ভাবলো যে রাম যখন টাকার কথা জিজ্ঞেস করেছে, তা নিশ্চয়ই এরপরে বলের কথা জিজ্ঞেস করবে। তো ও কি করলো, পরে যেটা অ্যাক্সেস করতে পারে সেটাও আমার ক্যাশে মেমোরিতে লাগিয়ে দিল। মানে যেটা অ্যাক্সেস করছে সেটা তো লাগাবেই, এবং তার আশেপাশে যেগুলো আছে সেগুলোকে লাগাই দিল, যে ও যেন কিছু আমাকে টাইমিং ইউজ না করতে পারে। তো ও টাকার কথা জিজ্ঞেস করলো, এবং টাকার আগে ছিল ধরো পয়সা, এবং টাকার তারপরে ছিল বল। তো বল আর পয়সা কত আছে সেটাও ওখানে বোর্ডে টাঙ্গাই দিল। এই আর কি। তারপরে মেমোরি হায়ারার্কি যদি দেখি, যে সবার উপরে থাকে রেজিস্টার, যে সব থেকে ফাস্টার হয়, কারণ এটা ইনবিল্ট সিপিইউর সাথে অ্যাটাচ থাকে। তারপরে থাকে আমার L1 L2, ক্যাশে মেমোরি যেটাকে বলি আমরা। ক্যাশে মেমোরি 3 রকম হয়, L1 L2 L3, 3 রকম টাইপের হয়, সেটা দেখবো। তারপরে আমাদের র্যাম মেমোরি হয়, যেটা আমরা অ্যাকচুয়ালি আমার ইনবিল্ট মাইক্রো প্রসেসরের সাথে কানেক্ট থাকে। তারপরে এক্সটার্নাল সেকেন্ডারি মেমোরি, যেটা এসএসডি বা হার্ড ডিস্ক আমার কানেক্ট থাকে সেটা। এবং তার সবার লাস্টে থাকে টার্সিয়ালি বা অপটিক্যাল ফাইবার বলো, বা আলাদা টার্সিয়ারি কোনো স্টোরেজ লাগানো থাকে, সেই সব অপটিক্যাল টেপ যা থাকে, সিডিভিডি, সেই সব আর কি।
সিডিও মানে আই থিঙ্ক এসএসডি হার্ড ড্রাইভ মধ্যে পারে, যাই হোক ছাড়ো। বুঝলো তো আর কি। এবার ক্যাশে অর্গানাইজেশন বলতে আমরা কি বুঝি? ক্যাশে অর্গানাইজেশন মানে ক্যাশে কিভাবে তৈরি হচ্ছে, ক্যাশের কি স্ট্রাকচার সেটা। তো ক্যাশে স্ট্রাকচার বলতে আগে বুঝতে হবে ক্যাশে লাইন বা ক্যাশে ব্লক কি জিনিস। তো ডাটা ট্রান্সফার বিটুইন ক্যাশে অ্যান্ড মেইন মেমোরি ইজ ফিক্সড সাইজ, দিস ফিক্সড সাইজ ইজ কল্ড ক্যাশে লাইন। তো ক্যাশে লাইন টিপিক্যালি 64 বিট বাইটের হয়। দেন ক্যাশে হিট অ্যান্ড ক্যাশে মিস, এইটা খুবই ইম্পর্টেন্ট কিন্তু কনসেপ্ট। এখন ভাবো আবার এই কনসেপ্টে চলে আসো, কারণ এই কনসেপ্টে বুঝালে পরেই তোমাদের এখানে আমাদের বুঝতে কিন্তু সুবিধা হবে। ঠিক আছে, তো আমরা এখানে এই এই হলো ব্যাপার। তো আমরা এই কনসেপ্টে আবার ফিরে আসি। তো রাম আর রহিমের মধ্যে এবার কি হচ্ছে, রাম ওকে বারবার টাকার কথা জিজ্ঞেস করে। তো ও কি করলো, ওর টাকাটা এখানে লাগা রাখলো। ঠিক আছে, ও টাকা নোটিশ বোর্ডে লাগা রাখলো। কিন্তু রাম এখন জিজ্ঞেস করলো ভাই বল কত। তাহলে এখন কি, রাম প্রথমে আসলো, নোটিশ বোর্ডে দেখলো যে এখানে তো টাকার কথা লেখা আছে, আমি তো বলের কথা জিজ্ঞেস করতে আসছিলাম। তো নোটিশ বোর্ড দেখে বললো যে না, নোটিশ বোর্ডে পাইলাম না, ও রহিমকে জিজ্ঞেস করলো। তারপর রহিম আমার বলের কথা কোথাও, তার সেই বলটা ও দাঁড়া শুনলো। মানে এই ক্ষেত্রে কি হয়ে গেল, নোটিশ বোর্ডটা ওটাকে পড়লো, নোটিশ বোর্ডে কত কত ইসে আছে, মানে কত তোর ইসে হয়েছে, সেই টাইমটা লেগে গেল, মানে 5 মিনিট লেগে গেল। মানে 5 মিনিট তো লাগলোই। নোটিশ বোর্ডে কি আছে না আছে পড়লো, ওটা পড়তে টাইম লাগলো। এরপরে আবার যখন রামের কাছে জিজ্ঞেস করতে গেলো, তো আলটিমেটলি 10 মিনিট আমার টাইম ইউজুয়ালি লাগে, সেটা লেগে গেল। মানে আমি যদি এই নোটিশ বোর্ডে জিনিসটা না পাই, তাহলে কি হচ্ছে, আমার উল্টারও বেশি সময় লেগে যাচ্ছে। তাহলে এটা তো লস হয়ে গেল। এই কন্ডিশনকে বলি আমরা মিস কন্ডিশন। মানে কি, আমার ক্যাশে মিস, ক্যাশেতে যে ডাটা অ্যাক্সেস করা হয়েছে সেই ডাটা আমার ক্যাশের মধ্যে নেই, মানে ক্যাশে আমার মিস হয়েছে। ঠিক আছে, এবং যদি ক্যাশে মানে পেয়ে যায় তাহলে হিট বলবো। তো রিকোয়েস্টেড ডাটা ইজ ফাউন্ড ইন ক্যাশে, দ্যাট ইজ কল্ড ক্যাশে হিট। আর রিকোয়ার্ড ডাটা ইজ নট ফাউন্ড ইন দ্য ক্যাশে, ফেস ফ্রম দ্য মেমোরি লোকেশন, সেটাকে বলছে আমার হিট। তো এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস করতে হয়, যেটা হিট রেশিও। হিট রেশিও বলতে বোঝা যায় নাম্বার অফ ক্যাশে হিট এবং টোটাল নাম্বার অফ মেমোরি অ্যাক্সেস, মেমোরি যে যতগুলো অ্যাক্সেস করতে হয়েছে এবং নাম্বার অফ ক্যাশে যতগুলো হিট হয়েছে, সেইটার যে অনুপাত, তাকে বলছি আমার হিট রেশিও। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট গেল। এবার এই এম ম্যাট, কি জিনিস, এ ম্যাট হচ্ছে হিট রেশিও, এই আমার এইচ ইন্টু টিসি প্লাস 1 - এইচ টিসি প্লাস টিএম। টিসি মানে কি, টিসি মানে হচ্ছে আমার ক্যাশে মেমোরি, ক্যাশে টাইম। ঠিক আছে, ক্যাশে হিট টাইম। আর এটা যেটা আছে, এটা হচ্ছে আমার মিস মিস কতবার হয়েছে সেটা, সেই জিনিসটা। তো এটা আমার এ ম্যাট হয়। ঠিক আছে, ক্যাশে টাইম আর মেমোরি অ্যাক্সেস টাইম, টিএম মানে মেমোরি অ্যাক্সেস টাইম। তো এইগুলো হচ্ছে এই ব্যাপার। এবার হচ্ছে এখানে ডেরিভেশন দেওয়া আছে, এটা তো দেখবে এইসব পরীক্ষা জেনারেলি নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আসতে পারে, খুব রেয়ার। ঠিক আছে, খুব রেয়ার, বাট ঠিক আছে, তোমরা দেখতে পারো। নেক্সট হলো ক্যাশে ম্যাপিং টেকনিক। ম্যাপিং মানে ক্যাশে কিভাবে ম্যাপিং করা হয়। তো সর্বপ্রথমে ডাইরেক্ট, একটা হচ্ছে ডাইরেক্ট ম্যাপ হয়। এই ক্ষেত্রে কি হয় যে ইচ ব্লক অফ দ্য মেইন মেমোরি ম্যাপস টু এক্স্যাক্টলি ওয়ান লাইন অফ ক্যাশে। মানে একটা ব্লকের জন্য একটা ক্যাশে হবে। মানে একটা ব্লক যদি বারবার রিপিট হয়, তো ওই একটা ব্লকের জন্য একটাই ক্যাশে হবে। এই ক্যাশে লাইন ইন্ডেক্স ইকাল টু ব্লক নাম্বার, যতগুলো ব্লক হবে ততগুলো ক্যাশে হবে। এটা খুবই সিম্পল অ্যান্ড ফাস্ট হয়, বাট এই ক্ষেত্রে কি হাই কনফ্লিক্ট মিস রেট। মানে একটা ব্লকের জন্য যেহেতু একটাই ক্যাশে হচ্ছে, তো এই ক্যাশেতে না পেলে আবার এখানে সার্চ করো। তো একজনে একটাই চুরি হচ্ছে যেহেতু, তো টু ফ্রিকোয়েন্টলি ইউজড ব্লকস মে অলওয়েজ ম্যাপ টু দ্য সেম লাইন। মানে ধরো দুটো দুটো আমার এখানে ব্লক বারবার বারবার অ্যাক্সেস হচ্ছে, এই দুটো ব্লককে ও কি করবে, একটাই ক্যাশেতে স্টোর করবে। তো এই জন্য একটা কনফ্লিক্ট তৈরি হতে পারে, যেখানে দেখে ক্যাশে আছে, তো কোনটা থেকে আসছে অ্যাকচুয়ালি ক্যাশেটা। মানে ধরো আমি ক্যাশেটা এখানে আছে এবং ডাটাটাকে এডিট করতে হবে। তো ডাটাটা যখন এডিট হবে, তখন এই ডাটাটাই কিন্তু এডিট হবে এবং দুই জায়গার ডাটাই এডিট হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো এই কথাটা আমাকে আই থিঙ্ক একটু ভালো করে বোঝানো উচিত যে এডিটের বিষয়টা কি। এখন ভাবো, আমি বলি, ঠিক আছে। তো এইখানে একটা ব্যাপার আছে কি, এরকমটাই ভাবো যে এই হলো মেমোরি, এই হচ্ছে তার মাঝের ক্যাশে, আর এই হলো তার হচ্ছে আবার সিপিইউ। তো সিপিইউ যখন কোনো ডাটা মেমোরি থেকে ধরো কোনো ডাটা বারবার দুইবার বারবার অ্যাক্সেস হচ্ছে, দুটো ডাটা কি করলো, এখানে আমরা ক্যাশে দিয়ে দিলাম। এবার মেমোরি যখন অ্যাক্সেস করলো, দেখলো ক্যাশে যে ডাটা আছে, এন্ড বললো যে মেমোরি না, রাইট অপারেশন করলো। কি অপারেশন করলো, রাইট অপারেশন করলো, যে এর সাথে +1 করে দাও। তো এখনো কোনটার সাথে +1 করবে, এখানে তো দুটোরই অবজেক্ট এখানে স্টোর করা আছে। তো ও এটাকেও +1 করে দেবে, এটাকেও +1 করে দেবে। বাট মেমোরি তো চাইনি, মেমোরি চেয়েছিল শুধুমাত্র এটাকে +1 করতে। বাট ক্যাশেতে যেহেতু একটাই লাইন অফ ক্যাশে ছিল, তো সবগুলাইতেই +1 হয়ে গেল এবং দুটোই আমার এডিট হয়ে গেল। তো এই হলো সমস্যাটা হয় যখন আমরা এইরকম ডাইরেক্ট মেমোরি ক্যাশে আমরা ইউজ করি। এই গেল ফ্রিকোয়েন্টলি ইউজ ব্লক মে হ্যাভ দ্য সেম লাইন। এই ক্ষেত্রে হাই কনফ্লিক্ট মিস রেশিও হয়ে যায়, মিস রেটে আমরা হাই কনফ্লিক্ট দেখা যায়। ঠিক আছে, এবং অ্যাড্রেস স্প্লিট আমরা এখানে দেখতে পারি। দেন ফুললি অ্যাসোসিয়েটেড ক্যাশে মেমোরি, এই ক্ষেত্রে এনি ব্লক ক্যান রিসাইড ইন এনি লাইন অফ ক্যাশে।
ঠিক আছে, requires the comparing the tag with all cache lines simultaneously and content addressable memory। তো এখানে কোনো রকম কনফ্লিক্ট মিস হয় না, কনফ্লিক্টের জন্য কোনো কিছু মিস হয় না, বাট এখানে কমপ্লেক্স এন্ড এক্সপ্রেসিং হার্ডওয়্যার হয়ে যায়। হার্ডওয়্যার খুব কমপ্লেক্স, মানে যে যতগুলো ব্লক আছে এইখানে, এতগুলো ব্লক আছে, এরা যে কোনো ক্যাশে জায়গায় গিয়ে বসতে পারে। এখানে বসে গেল, এখানে বসে গেল, এখানে বসে গেল, যার যেখানে ইচ্ছা সেখানে বসে গেল, কোনো অ্যালাইনমেন্ট করা হচ্ছে না। তো এগুলো বিষয়। নেক্সট হলো সেট অ্যাসোসিয়েটিভ, এটা হলো দুটোর মাঝে, ঠিক আছে, না ডাইরেক্ট ম্যাপিং না ফুললি অ্যাসোসিয়েটিভ ম্যাপিং, তার মাঝে যে ক্যাশে ইজ ডিভাইডেড ইনটু সেটস। ক্যাশেকে আমরা বিভিন্ন রকম সেটে ভাগ করে দিচ্ছি, ঠিক আছে। এখন এই সেটটা শুধুমাত্র অ্যাক্সেস করতে পারে এই তিনজন, এই সেটটা অ্যাক্সেস করতে পারে এই তিনজন, এই সেটটা অ্যাক্সেস করতে পারে এই তিনজন, এই সেটটা অ্যাক্সেস করতে পারে এই তিনজন। এবার যদি সেট কোনো সকলে হয়ে যায় তাও অ্যাক্সেস করতে পারবে না। এই হলো ব্যাপার। The a block map specific set but can occupy any of the n lines in the set। মানে এই সেটের যে কোনো লাইনে বসতে পারে, বাট এই সেটের মধ্যে এই আসতে পারবে, আর বাকিরা আসতে পারবে না। এই হলো ব্যাপার। তো এইভাবে কিন্তু আমরা করতে পারি। এই ক্ষেত্রে সেট ইন্ডেক্স ইকুয়াল টু ব্লক নাম্বার মড সেট হবে, ঠিক আছে। এই ক্ষেত্রে কি কি সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে আমাদের সুবিধা হচ্ছে, এই ক্ষেত্রে এই কনফ্লিক্ট একটু কম কম হয়ে যাচ্ছে, এন্ড আমাদের হার্ডওয়্যার এক্সপেন্সিভটাও নেক্সটটাও কমে যাচ্ছে। এইগুলো এখানকার সুবিধা, তোমরা এটা ভালো করে পড়বে। তো এখানে নেক্সট হলো ক্যাশে রাইট পলিসি। ক্যাশে কিভাবে রাইট করা হয় সেটা লেখা আছে, তোমরা জানো, এটা বাদ দাও, এটা আমি বলছি। নেক্সট এই অ্যাড্রেস, এই মডার্ন ক্যাশে কতগুলো লেভেলে কাজ করে সেটা ইম্পর্টেন্ট। L1 L2 L3। L1 ক্যাশেতে কি হয়, এটা হচ্ছে অন চিপ হয়। এই ক্ষেত্রে আমার এত স্টোরেজ থাকে, and মোটামুটি 1 to 4 ন্যানো সেকেন্ডে অ্যাক্সেস করা যায়। L2 ক্যাশে এটা অন চিপ হয়, পার কোর হচ্ছে শেয়ার এত এমবি, স্টোরেজ অনেক বেশি হয়, এবং সেক্ষেত্রে 5 থেকে 10 ন্যানো সেকেন্ড লাগে। L3 ক্যাশে এই ক্ষেত্রে অন চিপ হয়, শেয়ার অ্যাক্রস এত এবির মধ্যে শেয়ার থাকে, এন্ড এই ক্ষেত্রে 20 to 40 ন্যানো সেকেন্ড টাইম লাগে। তো টাইমের লেভেল অনুযায়ী কতটা ফাস্টার হচ্ছে সেই অনুযায়ী L1 L2 L3 আমার হয়। এবার আমাদের পড়তে হবে অ্যাডভান্স কো প্রসেসর আর্কিটেকচার। তো অ্যাডভান্স কো প্রসেসর কি? কো প্রসেসর হচ্ছে এমন একটা প্রসেসর যেগুলো কি হচ্ছে, এমন একটা প্রসেসর যে কি করে, আমার কানেক্টেড থাকবে উইথ আওয়ার মেইন প্রসেসর। মেইন প্রসেসর কানেক্টেড থাকবে, কেন কানেক্ট থাকবে, যাতে ওকে আরো বুস্ট দিতে পারে। কি বুস্ট দিতে পারবে সেটা আমরা দেখবো। তো এই যেমন একটা আমরা এখানে ইউজ করছি, সেটা হচ্ছে 80286। এটা কি, এটা হচ্ছে আমার 16 বিট একটা মাইক্রো প্রসেসর বা বলতে পারো কো প্রসেসর, যেটা আমার 8086 এর সাকসেসর, ঠিক আছে। এবার এর মধ্যে কি থাকে, এর মধ্যে ডাটা বাস থাকে, অ্যাড্রেস বাস থাকে, রিয়াল মোড 8085 কম্পাটেবল থাকে, যেটাকে আমরা রিয়াল মোড বলছি। আর একটা প্রোটেক্টেড মোড হয়। প্রোটেক্টেড মোড সাপোজ মেমোরি প্রোটেকশন এর মাল্টিটাস্কিং। তারপরে 6 বিট প্রিস থাকে। তারপর এখানে ক্লক স্পিড হচ্ছে 6 মেগাহার্টজ থেকে 25 মেগাহার্টজ থাকে। ইন্ট্রোডিউস হার্ডওয়্যার বেসড মেমোরি সেগমেন্টস। এবং এই ক্ষেত্রে 8085 হচ্ছে ম্যাথ কো প্রসেসর। এই ক্ষেত্রে আমাকে ম্যাথের বিভিন্ন রকম প্যারামিটার আমরা এক্সটেন্ড করে দিচ্ছি, যেটা আমার 8085 এর সাথে কম্পাটেবল হয়ে যাবে। তো এক্ষেত্রে প্রোটেক্টর মেমোরি মোড যেটা আছে, এই সম্পর্কে একটু আমাদের জানতে হয়। প্রোটেক্টর মেমোরি মোডটা কি? রিয়াল মোড তো আমি বুঝলাম, রিয়াল মোড জাস্ট আমরা 8085 এর সাথে এসে লাগিয়ে দিব এবং একসাথে মিলে কাজ করবে। বাট প্রোটেক্টর মোডটা কি হয়? প্রোটেক্টর মোডে কি হয়, আমার রেজিস্টার হোল্ড দ্য সিলেক্টর, নট দ্য বেস অ্যাড্রেস। বেস অ্যাড্রেস আর সিলেক্টর ইউজ করে। আর সিলেক্টর ইন্ডিকেটস আ ডেসক্রিপ্টর টেবিল, একটা ডেসক্রিপ্টর টেবিলকে ইন্ডিকেট করে, এবং ইচ ডেসক্রিপ্টর হোল্ড দ্য অ্যাড্রেস, বেস অ্যাড্রেস এন্ড লিমিট এন্ড অ্যাক্সেস রাইটস, and provide the 4 privilege levels, that is CPL0, that is হচ্ছে OS কার্নেল, CPL3, that is ইউজার অ্যাপ, এরকম লিমিট আমাকে দেয়, ঠিক আছে। নাও এর লিমিটেশন কি আছে এই ইন্টেল 80286 এর আর্কিটেকচারের? এর কেস হচ্ছে সুইচ ব্যাক ফ্রম প্রোটেক্টেড মোড টু রিয়াল মোড উইদাউট হার্ডওয়্যার রিসেট। আমরা হার্ডওয়্যার রিসেট ছাড়া আমরা এই প্রোটেক্ট মোড থেকে রিয়াল মোডে ফিরে আসতে পারি না। প্রোটেক্টেড মোড তো ঠিক, এখানে আমরা 8085 কম্পাটেবল হচ্ছে না। এই হলো ব্যাপার। এবার এরপরে আমাদের এই 8386 এর পরে আসে মার্কেটে 486, মানে 80486। এইটা আমার 1989 আসে। এটা 32 বিট হয়। আগেটা কত বিট ছিল দেখো, আগেটা কিন্তু 16 বিট মাইক্রো প্রসেসর ছিল। এটাকে 32 বিট করা হলো। এটা সিগনিফিকেন্ট অন চিপ ইন্টিগ্রেশন এখানে করা হলো। কি ইন্টিগ্রেশন করা হচ্ছে তোমরা এখানে দেখবে, ঠিক আছে। এর ব্লক ডায়াগ্রাম এরকম এরকম একটা ব্লক ডায়াগ্রাম এখানে হয়েছে। তারপরে এটা হচ্ছে তার ব্যাপার স্যাপার। দেন আমরা ইন্টেল প্ল্যাটিনাম ইন্ট্রোডিউস করা হলো। ইন্টেল প্ল্যাটিনামে আমরা আরো অনেক কিছু আপগ্রেড করা হলো। এই ক্ষেত্রে ক্লক স্পিড অনেকটা বেড়ে গেছে, 60 মেগাহার্স তো 300 মেগাহার্স। এই ক্ষেত্রে আমরা এই কম্পারিজন দেখতে পাবো যে 8086 যেটা 80286 বা 80486 যে ছিল 16 বিট 32 বিট, এই প্ল্যাটিনামে এসে সেটা কোথায় গেলো 64 বিটস হয়ে গেল। আমার এখানে অ্যাড্রেস বার 34 বিট হয়ে
হয়ে গেল, স্টোরেজ 4 GB করে দিল, ঠিক আছে। আমার অন চিপ এফপিইউ চলে আসলো, এই ক্ষেত্রে আমার অন চিপ ক্যাশে যেটা ক্যাশের সাইজ অনেক বাড়িয়ে দেওয়া হলো, ঠিক আছে। আমার এখানে পাইপলাইনিং মেথড ইউজ করা হলো, ডুয়াল পাইপলাইনিং করা হচ্ছে এখানে। তারপরে সুপার স্কেলার ইউজ করা হচ্ছে, টু পাইপসে 1993 ইন্ট্রোডিউস করা হয়েছে। তো এই ব্যাপার। তো এরপরে নেক্সট সব থেকে অ্যাডভান্স যেটা তারপরে আসলো, দ্যাট ইজ মাইক্রো কন্ট্রোলার 8051। এখন এটা মাইক্রো কন্ট্রোলার হয়ে গেল। হোয়াট ইজ তার মাইক্রো কন্ট্রোলার? মাইক্রো কন্ট্রোলার ইজ অ্যাকচুয়ালি মাইক্রো প্রসেসর উইথ এক্সটার্নাল র্যাম, রম, পেরিফেরাল সব মিলে মিশে একটা সিঙ্গেল অন চিপ, ইন্টিগ্রেটেড চিপ, তাকে বলি আমরা মাইক্রো কন্ট্রোলার। যেখানে সিপিইউ থাকে, রম থাকে, র্যাম থাকে, আইও পোর্ট থাকে, টাইমার থাকে, সিরিয়াল কম্বিনেশন থাকে, ইন্টার কন্ট্রোলার থাকে, আরো এডিসি ফেডিসি সবকিছু থাকতে পারে। ইট ইজ এ ডিজাইন ফর এমবেডেড ডেডিকেটেড অ্যাপ্লিকেশন, ওয়াশিং মেশিন বলো, টয়েস, অটোমেশন, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল, সেসব জায়গায় ডাইরেক্টলি এটা আমি এমবেডেড ডিজাইনের মধ্যে ফিট করে দিব। এই জন্য এটাই পারপাসে ইউজ করা হয়, ফর জেনারেল কম্পিউটিং পারপাসে। এটা একটা মাইক্রো কন্ট্রোলার। তো আমরা ডিফারেন্স কি দেখতে পাচ্ছি মাইক্রো কন্ট্রোলার মাইক্রো প্রসেসরের মধ্যে? যে মাইক্রো প্রসেসরের মধ্যে আমার এক্সটার্নাল মেমোরি অ্যাড করতে হয়, বাট মাইক্রো কন্ট্রোলারে আমার অন চিপ মেমোরি থাকে, মেমোরি এখানে ইন্টিগ্রেটেড থাকে। আমার এখানে মাইক্রো প্রসেসরে কি হয়, ইন্টিগ্রেট আমার ইন্টারনাল আইসি, এক্সটার্নাল আইসি ইউজ করতে হয় অনেক সময় ইনপুট আউটপুট পোর্টটা বাড়িয়ে দেওয়ার জন্য। বাট এখানে মাইক্রো কন্ট্রোলার কি থাকে, আমার ইনবিল্ড অনেকগুলো ইনপুট আউটপুট পোর্ট থাকে। তারপরে সেই মাইক্রো প্রসেসরের কস্ট হায়ার, সিস্টেম কম, মানে একটা সিস্টেম তৈরি করতে গেলে মাইক্রো প্রসেসর অনেকগুলো এক্সটার্নাল এলিমেন্ট লাগবে, সেগুলো অ্যাড করে একটা সিস্টেম তৈরি করতে পারবো। বা মাইক্রো কন্ট্রোলারে ইনবিল্ডই এতগুলো সিস্টেম থাকে যে বাইরে আরো অল্প কিছু সিস্টেম হলেই হয়ে যায়। আমরা মানে সিস্টেম ডেভেলপমেন্ট কর অনেক কষ্ট অনেক কম। মাইক্রো প্রসেসর জেনারেল পারপাস জন্য ইউজ হয়, বাট মাইক্রো কন্ট্রোলার জেনে যে কোনো ডেডিকেটেড কাজ বা একটা এমবেডেড সিস্টেম ডেডিকেটেড কাজের জন্য আমার তৈরি হয়। মাইক্রো প্রসেসর হাই স্পিড হয়, মাইক্রো কন্ট্রোলার অনেকগুলো পেরিফেরাল থাকার জন্য তার মধ্যে অ্যাডজাস্টমেন্ট করতে মডারেট আমার হয়। মাইক্রো প্রসেসরের ক্ষেত্রে আমার হায়ার কনজাম্পশন হয়, কারণ অনেকগুলো পেরিফেরাল একসাথে অ্যাড করতে হয় আমাকে এক্সটার্নাল, তার জন্য পাওয়ার কনজাম্পশন বেশি হয়। বাট ইন কেস অফ মাইক্রো কন্ট্রোলার যেহেতু অনেকগুলো ইনবিল্ড থাকে, সেক্ষেত্রে পাওয়ার কনজাম্পশন একটু কম হয়। অ্যাডভান্স মাইক্রো প্রসেসরের মধ্যে 8086 প্ল্যাটিনাম আমার কাছে চলে আসছে। মাইক্রো কন্ট্রোলারের মধ্যে আমার কি আসছে, 8085 পিআইসি, এভিআর, এইসব আমার কাছে আছে। তো মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে আমরা বুঝলাম কি জিনিস মাইক্রো কন্ট্রোলার। এখন 8085 এর মধ্যে আমাকে বুঝতে হবে যে 8085 মাইক্রো কন্ট্রোলারে কি আমার বিশেষত্ব করেছিল। 8085 মাইক্রো কন্ট্রোলার ইজ বিলং টু MCS51 ফ্যামিলি। এটা একটা ফ্যামিলি অফ মাইক্রো কন্ট্রোলার্স। এখানে কি থাকে, 8 বিট এএলইউ বা অ্যাকুমুলেটর থাকে, 4 KB এক্সটার্নাল আমার রম লাগানো থাকে, প্রোগ্রাম মেমোরি, 220 বাইটস অফ ইন্টারনাল মেমোরি থাকে, দ্যাট ইজ হচ্ছে র্যাম। আইও পোর্টস থাকে আমার 8 বিট বাই ডাইরেকশনাল আইও পোর্ট, দ্যাট ইজ P0, P1, P2, P3। এই ক্ষেত্রে টাইম আমার 16 বিট দুটো টাইমার বা কাউন্টার লাগানো থাকে, টাইমার 0 এন্ড টাইমার 1। তারপর সিরিয়াল পোর্ট থাকে ফর ইউএটি আরটি, ফুল ডুপ্লেক্স সিরিয়াল পোর্ট থাকে। 5টা ইন্টারনাল সোর্সেস আমার থাকে, দুটো এক্সটার্নাল, দুটো টাইমার, দুটো ওয়ান সিরিয়াল, এরকম ইন্টারাপ্টস আমার এখানে থাকে। তারপরে অসিলেটরস আমার কাছে আছে, অন চিপ ক্রিস্টাল অসিলেটর আছে, অন চিপ ক্রিস্টাল অসিলেটর, যেটা আমরা 12 মেগাহার্টজ পর্যন্ত বানাতে পারে। আর দ্যাট মিন আমার এক মেশিন সাইকেল ইকাল টু 12 ক্লক পালস। তারপর হচ্ছে আমার এখানে বুলিয়ান প্রসেসর আমার এখানে আছে, বিট অ্যাড্রেসেবল র্যাম এন্ড হচ্ছে এসএফআর ইন্টিগ্রেটেড রয়েছে। ক্লক তো আমরা অলরেডি বললাম যে 12 মেগাহার্টজ, ঠিক আছে। এবার 8085 এর পিন ডায়াগ্রাম আমরা দেখি। তো 8051 না 8051, এটা হলো একটা 14 পিন ডিআইপি প্রসেসর, ঠিক আছে, ডিআইপি। এখানে কি থাকে দেখতে পাচ্ছ, পি পোর্ট এখানে বিভিন্ন রকম 3টা পোর্টে ভাগ থাকে। একটা হচ্ছে পোর্ট 1 বলো, পোর্ট 3 বলো, পোর্ট 0 বলো, মানে 4টা, আর পোর্ট 2, 4টা রোল মেইন পোর্ট থাকে। এই 4টা পোর্টের আলাদা আলাদা কাজ থাকে। তো পোর্ট 2 এন্ড পোর্ট 0 যেটা আছে, এই দুটো মিলে হচ্ছে আমাদের অ্যাড্রেস, দুটো মিলে আমার 16 বিট অ্যাড্রেস তৈরি করছে। আর শুধুমাত্র যেটা পোর্ট 0 আছে, সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সড, মানে মাল্টিপ্লেক্সড অ্যাড্রেস অ্যান্ড ডাটা, অ্যাড্রেস অ্যান্ড ডাটা, তো মাল্টিপ্লেক্সড। আর দুটো মিলে আমার এখানে এসে হচ্ছে। আর পোর্ট নাম্বার 3 যেটা আছে, সেটা বিভিন্ন রকম যে স্ট্যাটাস সিগন্যাল দিচ্ছে, সেটার জন্য রাখা আছে। আর পোর্ট নাম্বার 1 এর বিশেষতম সিরিয়াল কমিউনিকেশনের জন্য এটা রাখা আছে। তো এই হলো ব্যাপার। তাছাড়া বাকি যে এক্সট্রা জিনিস আছে সেটা তোমায় দেখতে হবে, যে এলি ফেলি আছে সেটাও বাকিগুলো থাকে, ঠিক আছে। এবার পিন ডেসক্রিপশনে আমরা এটা তোমরা দেখে নিবে, তোমরা অলরেডি অনেকগুলো এখানে পিন দেখতে হবে, কমনই আছে। যেমন এই যে খালি ক্রিস্টালের জন্য রাখা আছে, তাও আরএসটি পিন রিসেট করার জন্য। এবার ইএ পিনটা হচ্ছে আমার এক্সটার্নাল অ্যাক্সেসের জন্য, মানে এক্সটার্নাল যেগুলো আমার প্যারামিটার, এক্সটার্নাল যেগুলো ডিভাইসেস রয়েছে সেটাকে অ্যাক্সেস করার জন্য। যদি আরো এক্সট্রা যদি কিছু অ্যাড করতে হয়, এক্সটার্নাল রম যদি আমাকে অ্যাড করতে হয়, ইন্টারনাল রম তো আছেই, তার সাথে যদি এক্সটার্নাল রম আমাকে ইউজ করতে হয়, সেই ক্ষেত্রে এটা কিন্তু আমাকে 0 করতে হবে, এই আর কি।
বা এখানে পাওয়ার অফ দিতে পারি আমরা। পিসেন একটা হচ্ছে প্রোগ্রাম স্টোর এনেবল। এই প্রোগ্রাম স্টোর এনেবল কি করে, যে যে প্রোগ্রামটা স্টোর আছে মানে রম এর মধ্যে আমার যে মেমোরি মানে প্রোগ্রাম মেমোরিতে যে প্রোগ্রাম আছে সেইটাকে আমার এনেবল করতে হবে, ঠিক আছে, ফেচ করার জন্য। তাহলে এসে আমাকে এইটা পাস করতে হবে। তারপরে এএলই তো আমরা জানি। তার কোন পোর্টে, এখন এই পোর্ট ডেসক্রিপশন যেটা আছে, কোন পোর্টে কি হয় সেটা একটু আমাকে ভালো করে জানতে হবে। পোর্ট নাম্বার জিরোতে কি আছে আমি অলরেডি বললাম, এখানে পোর্ট নাম্বার জিরোতে আমার মাল্টিপ্লেক্সড ডাটা এন্ড অ্যাড্রেস বাস আছে। এছাড়া এটা কি হচ্ছে, আমার এখানে পুল আপ রেজিস্টার্সও ইউ থাকে, যেটা আমরা জেনারেল ইনপুট আউটপুট হিসেবে কাজ করার জন্য আমার কাজে লাগে। যদি এই রেজিস্টারের মাধ্যমে আমরা এটাকে ইনপুট আউটপুট বাইডাইরেকশনাল পোর্ট হিসেবে ইউজ করতে পারি। এটা তো অ্যাড্রেস ডাটা বাস ঠিক আছে, তার সাথে এটা ইনপুট আউটপুট হিসেবে কাজ হতে পারে, ঠিক আছে। দেন পোর্ট নাম্বার ওয়ানে কি আছে, পোর্ট নাম্বার ওয়ানে আমার ইন্টারনাল পুল আপ থাকে। ওখানে কি থাকলো, পুল আপ এক্সটার্নাল পুল আপ থাকে, এখানে ইন্টারনাল পুল আপ থাকে। এটাও ইনপুট আউটপুট হিসেবে ইউজ হতে পারে। জেনারেলি এখানে আমার জেনারেল পারপাস যে ইনপুট আউটপুট হয় সেগুলো আমাদের ডেডিকেটেড জেনারেল পারপাস ইনপুট আউটপুট হয়। এখানে যেমন আমার হচ্ছে টাইমার্স থাকে, দুটো টাইমার, এক্সটার্নাল কন্ট্রোল টাইমার থাকে, মানে ক্লক সিগন্যাল নেওয়ার জন্য এইসব থাকে। পোর্ট নাম্বার টু যেটা আছে সেখানে এখানেও ইন্টারনাল পুল আপ থাকে। এটা আমার হচ্ছে ডাটা ডুয়াল ফাংশনে কাজ করে। এক হচ্ছে আপার অ্যাড্রেস বাস ডিউরিং দ্য আমার মেমোরি এক্সিকিউশন, মানে হয় আইও ইনপুট পোর্ট হবে অথবা আপার অ্যাড্রেস হিসেবে কাজ করবে, ঠিক আছে। দেন হচ্ছে আমার পোর্ট থ্রি। পোর্ট থ্রি আমার কাজ কি, পোর্ট থ্রি সিম্পলি অল্টারনেটিভ ফাংশনের জন্য রাখা আছে। কি অল্টারনেটিভ ফাংশন, লাইক সিরিয়াল কমিউনিকেশন বলো, তারপর হচ্ছে ইন্টারাপ্টস বলো, টাইমার জিরো আমার এক্সটার্নাল ইনপুটের জন্য, তারপর রিড রাইট অপারেশনের জন্য, সেজন্য আমার এই পোর্ট নাম্বার থ্রি রাখা আছে। এবার ইন্টারনাল আর্কিটেকচার দেখে নাও, এটা তোমরা দেখেই বুঝতে পারবে কি আছে না আছে। নেক্সট এখানে কি আছে, সিপিইউ রেজিস্টার। আমরা সিপিইউ যে কি আছে, সিপিইউর মধ্যে কি আমরা জানি কি এএলইউ থাকে, এএলইউ থাকে, তার সাথে সিইউ থাকে, আর হলো আমার অ্যাড্রেস থাকে। তো এইখানে শুধুমাত্র এএলইউ আছে, এএলইউর সাথে আমার এখানে অ্যাকুমুলেটর আছে এন্ড আমার বি অ্যাড্রেস রেজিস্টার আছে। তো এই সকল রেজিস্টার মিলে আমার মেইন আমার সিপিইউটা হচ্ছে, এবং তার সাথে আমার প্রোগ্রাম কাউন্টার, ফ্ল্যাগস, স্ট্যাক এই সবই আছে, সেই সব পুরোটা হচ্ছে আমার সিপিইউ বলতে পারি আমরা। তার সাথে ইন্টারনাল র্যাম কানেক্টেড আছে, আর হলো স্পেশাল ফাংশন রেজিস্টার গুলো কানেক্টেড আছে। এবার তার সাথে টাইমার আছে, সিরিয়াল পোর্ট আছে, আর পোর্ট আছে, এবং এই সবগুলো আমাদের চারটা যে পোর্ট তার সাথে কানেক্টেড আছে। চারটা পোর্ট আবার ইন্টারনাল বাসের মাধ্যমে একে অপরের সাথে কানেক্টেড আছে। তো এই হলো সম্পূর্ণ ডায়াগ্রাম। যেখানে অ্যাকোমোডেটের কাজ কি আমরা সবাই জানি, এর আবার বলবো না। বি রেজিস্টার এখানে সিম্পলি একটা রেজিস্টারে কাজ করবে, বি রেজিস্টার এখানে এ আর বি মানে অ্যাকোমোডেটার আর বি রেজিস্টার মিলে আমার 16 বিট হিসেবে কাজ করতে পারে। এই হলো ব্যাপার। স্ট্যাক পয়েন্টার আমরা জানি কি জিনিস, পুশ পপ মানে স্ট্যাকের টপটাকে এখানে সবসময় পয়েন্ট করবে। তারপরে হচ্ছে ডাটা পয়েন্টার। এখন স্ট্যাক পয়েন্টারের পরে এখানে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, সেটা ডাটা পয়েন্টার। ডাটা পয়েন্টার কি করে, 16 বিটস রেজিস্টার ফাউন্ড বাই ডিপিএইচ, দ্যাট ইজ হাই বাইট এসএফআর অ্যাড্রেস, এবং এখন হচ্ছে ডিপিএল বা লো বাইট এসএফআর অ্যাড্রেস। এই দুটো মিলে কি করে, ইউজ টু অ্যাড্রেস এক্সটার্নাল ডাটা মেমোরি। এটা আমার এক্সটার্নাল ডাটা মেমোরির অ্যাড্রেসটাকে স্টোর করে, এই জন্য একে ডাটা পয়েন্টার বলি আমরা, ঠিক আছে। লুক আপ টেবিল ইন প্রোগ্রাম মেমোরি, এটাকেও আমরা এখানে স্টোর করতে পারি, ঠিক আছে। প্রোগ্রাম কাউন্টার সেটা তোমরা জানো কি জিনিস, মানে যে প্রোগ্রামটা রান হবে তার অ্যাড্রেসটাকে স্টোর রাখে। হ্যাঁ, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড কি জিনিস, প্রোগ্রাম স্ট্যাটাস ওয়ার্ড মানে হচ্ছে প্রোগ্রামের এখন কারেন্টলি স্ট্যাটাস কি আছে সেটা চেক করবে। এখানে এখানে পি থাকে, ওভি থাকে, এরা আমরা অলরেডি ওখানে যেমন সাইন টেন ছিল, এখানে সাইন টেন থাকবে না। এখানে পি থাকে, ওভি থাকে, আর এস জিরো, আর এস ওয়ান থাকে, এফ থাকে অ্যাকুমুলেটর, এটা তোমার অক্সিলারি ক্যারি আর নর্মাল ক্যারি আমরা জানি। আর এই এফ জিরোটা কি জিনিস, এফ জিরো হচ্ছে জেনারেল পারপাস ফ্ল্যাগ বিট ইউজার, ঠিক আছে। এটা জেনারেল পারপাস ফ্ল্যাগ বিট ইউজার। আর এস ওয়ান আর আর এস জিরো হচ্ছে সিম্পলি আমাদের রেজিস্টার ব্যাংক সিলেক্ট, কোন রেজিস্টার ব্যাংকটা আমরা সিলেক্ট করবো সেটা আমার এখানে বোঝাচ্ছে, ঠিক আছে। আর ওভি যেটা আছে সেটা হলো ওভারফ্লো টাইপ। ওভারফ্লো কখন ইউজ হয়, যখন আমার অ্যারিথমেটিক রেজাল্ট ওভারফ্লো দ্য 8 বিট রেঞ্জ, মানে 8 বিটের যে রেঞ্জ আছে আমার এখানে অ্যাকুমুলেটর স্টোর করার, সেই 8 বিটের রেঞ্জ যখন পার হয়ে যায় তখন তাকে আমরা এই ওভারফ্লো কন্ডিশন বলবো। আর যখন ওভারফ্লো কন্ডিশন যখন হবে সেই ক্ষেত্রে আমরা আমাদের এই 16 বিট আমাকে নিতে হবে না, তাই না, মানে বি রেজিস্টারকে আমাকে একসাথে নিতে হবে। দেন পি হচ্ছে সিম্পলি প্যারিটি ফ্ল্যাগ ইন্ডাক্টর করবে, মানে অ্যাকোমোডেটর হ্যাজ অ্যান অড নাম্বার অফ 1 বিটস, প্যারিটি ইভেন প্যারিটি অফ এ, অড নাম্বার থাকলে হচ্ছে সেটাকে আমরা প্যারিটি ফ্ল্যাগ এখানে আমার সেট হবে আর কি। আর আর এস ওয়ান আর আর এস টু সিম্পলি হচ্ছে রেজিস্টার ব্যাংক সিলেকশন, সেটা কিভাবে রেজিস্টার ব্যাংক সিলেক্ট হবে, আমার রেজিস্টার। আচ্ছা, এখন এখানে একটা ইন্টারেস্টিং, রেজিস্টার ব্যাংক সিলেক্টর কেন বলছি, কারণ এই
8051 আমার রেজিস্টার ব্ল্যাঙ্ক থাকে, ব্যাংকে ব্যাংকে কাজ করে। একটা 0 থেকে 07 ব্যাংক নাম্বার 0, তারপর 08 থেকে 0F হচ্ছে ব্যাংক নাম্বার 1, 10 থেকে 17 হচ্ছে ব্যাংক নাম্বার 2, 18 থেকে 1F হচ্ছে আমার ব্যাংক নাম্বার 4। এই চারটা ব্যাংকে আমার ডিভাইড হয়েছে। আর এই কোন ব্যাংকটাকে সিলেক্ট করবে সেটা রেসপেক্ট করবে RS1 এন্ড RS2 কম্বিনেশনের উপরে। কি কম্বিনেশন হবে? 0001 1011, এই চারটা কম্বিনেশনের উপরে এইভাবে কাজ করবে। ব্যাস, এই হলো কাহিনী। এবার বিভিন্ন রকম অ্যাড্রেসিং মোডস রয়েছে আমার এখানে। 8051 এ অ্যাড্রেসিং মোড আমরা অলরেডি পড়েছি ইন কেস অফ 805 85 আর 86 এর মধ্যে। তো এখানে ওরকম টাইপেরই আছে ইমিডিয়েট অ্যাড্রেসিং মোড, সেই ক্ষেত্রে আমরা ডাইরেক্ট ডাটা দিয়ে দিব। আর কোডটা দেখো পাল্টাবে, এই কোডটা একটু একটু পাল্টাবে। 80586 এখানে অ্যাড হবে হ্যাশট্যাগ। যখন এই হ্যাশট্যাগ আমরা এখানে দিব, হ্যাশট্যাগ মানে আমার ডাইরেক্টলি অ্যাকুমুলেটরে স্টোর হবে, ডাইরেক্টলি স্টোর হবে। তো হ্যাশট্যাগ মানে হলো ইমিডিয়েট। ওখানে কিন্তু হ্যাশট্যাগ দিতে হতো না, বাট এখানে হ্যাশট্যাগ দিতে হবে। কারণ যদি তুমি হ্যাশট্যাগ না দাও তাহলে সেটা অন্য কিছু রিপ্রেজেন্ট করবে। কি রিপ্রেজেন্ট করবে? সেই হ্যাশট্যাগ না দিলে সেটা ইন্টারনাল র্যাম কে রিপ্রেজেন্ট করবে, হ্যাশট্যাগ দিলে সেটা ডাটাকে রিপ্রেজেন্ট করবে। মানে দ্যাট ইজ, সিম্পলি বুঝবে, হ্যাশ মানে হচ্ছে ডাটা। ঠিক আছে, হ্যাশ মানে ডাটা, বাট নো হ্যাশ, দ্যাট মিনস দ্যাট ইজ র্যাম লোকেশন দিচ্ছি। তাহলে এই এমওবি এ এটা মানে এখন ডাইরেক্ট অ্যাড্রেসিং হয়ে যাবে। মানে এই ক্ষেত্রে আমি মনে করি যে ইন্টারনাল যে র্যাম আছে তার অ্যাড্রেসকে দেওয়া হচ্ছে। আর আমরা রেজিস্টার অ্যাড্রেসিং আমরা জানি যে আমরা রেজিস্টার অ্যাড্রেস দিয়ে দিব। এই ক্ষেত্রে আমার রেজিস্টার ABCD এরকম করে হয় না, এই ক্ষেত্রে রেজিস্টার R থেকে R7 হয়। আর হয় অ্যাকুমুলেটর নাহলে বি আমরা ইউজ করতে পারি, এখানে CD ওইসব থাকে না। এখানে R0 থেকে R7 আমরা জেনারেলি ইউজ করি জেনারেল পারপাসের জন্য। ঠিক আছে, এবারে এখানে ইনডাইরেক্ট একটা অ্যাড্রেসিং মোড চলে আসে, যেটা কি, যে ক্ষেত্রে কি হয় বলছি আমরা ডাইরেক্ট একটা অ্যাড্রেস দিব এবং অ্যাড্রেসের ভেতরে আমার ডাটা থাকবে। তো এইখানে যা বললাম, এই ক্ষেত্রে আমার এই অ্যাট দ্য রেট দিয়ে আমার দেওয়া হয়, এটা মনে রাখবে, অ্যাট দ্য রেট দিয়ে আমার দেওয়া হয় জেনারেলি। ঠিক আছে, আর যদি কোনো মেমোরি অ্যাড্রেস দিয়ে দিই সেই ক্ষেত্রে আমার হ্যাশট্যাগ দিতে হবে। এই হলো। আবার নেক্সট হচ্ছে ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড। ইন্ডেক্স অ্যাড্রেসিং মোড খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। এই ক্ষেত্রে আমরা কি করছি, আমরা একটা লুকআপ টেবিলের অ্যাক্সেস দিচ্ছি। এই লুকআপ টেবিলে যাও, সেই লুকআপ টেবিলে গিয়ে দেখো কি কি ডাটা, কোন ডাটা আছে সেখানে গিয়ে করো, সেটা হয় একটা। আর বিট অ্যাড্রেসিং মোড একটা হয়, সেখানে আমি একটা নির্দিষ্ট পোর্ট বলে দিই, যে পোর্ট ওয়ান থেকে যে ডাটা আসবে সেই ডাটাটাকে তুমি সেট করো। তো আমি এখানে কি বিট অ্যাড্রেসেবল বলছি, মানে পোর্ট 1 দিয়ে যে বিটটা আসবে সেটা সেট করো। এই ক্ষেত্রে বিট অ্যাড্রেসিং মোডটাও চলে আসছে। তো এখানে এখানে কিন্তু আমার অ্যাড্রেসিং মোডটা বেড়ে যাচ্ছে। ইমিডিয়েট অ্যাড্রেস, ডাইরেক্ট, রেজিস্টার, ইনডাইরেক্ট, ইন্ডেক্সড আর বিট। তো ইন্ডেক্স আর বিটটা কিন্তু নতুন এখানে চলে আসছে। ঠিক আছে, এখন কিছু অ্যাসেম্বলি প্রোগ্রামের এখানে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা অ্যাসেম্বলি প্রোগ্রাম আশা করি বুঝতে পারবে। বাট এই ক্ষেত্রে কিছু চেঞ্জ যেটা বললাম আমি 8085 এর ক্ষেত্রে কিছু কিছু চেঞ্জেস হয়েছে, সেগুলো এখানে একটু দেখবে। পাশে তোমার এক্সপ্লেনেশন দেওয়া আছে, একটু পড়লেই তোমার বুঝতে পারবে প্রোগ্রামগুলো। বেশি বেশি এখানে কঠিন প্রোগ্রাম দেওয়া নেই। ঠিক আছে, প্রিভিয়াস এর এখানে কোশ্চেন দেওয়া আছে, আমি অলরেডি এগুলো সব ডিসকাস করেছি। আহ, দেখবে কোনো রকম যদি প্রবলেম থাকে আমাকে বলবে। এখানে সবগুলো এগুলো সবই আমি ডিসকাস করলাম। PS1 এগুলা, মাইক্রো প্রসেসর, এগুলো সব পড়েছি আমি। মাস্ক টাস্ক এগুলো মার্কস নিয়ে সোমবার বলেছি, অ্যাড্রেসিং মোডও আমি ডিসকাস করেছি। ঠিক আছে, এখানে দেওয়া কোশ্চেন গুলো দেওয়া থাকলো। তো এইখানেই আমাদের মডিউল নাম্বার 3 কমপ্লিট হয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে তোমাদের নেক্সট নেক্সট লেকচারে, যেখানে আমরা ডিসকাস করবো মডিউল নাম্বার 4, যেখানে রিসিক প্রসেসর আমাদের রিসিক প্রসেসর অ্যান্ড ARM প্রসেসর কন্ট্রোল সম্পর্কে আমরা আলোচনা করবো। গুড বাই সবাইকে। ঠিক আছে।